কনশাস এনার্জি আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য। আমাকে হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ইসলামিক স্কলাররা দাবি করে কোরআনের কিছু কিছু আয়াতকে বৈজ্ঞানিক আয়াত হিসেবে, এগুলো বর্তমান বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমনটা দাবি করে। বৈজ্ঞানিক আয়াত এই কথাটার মানে যদি আমাকে একটু বুঝায় বলতেন, বিজ্ঞান জিনিসটা আসলে কি সেটা যদি আগে একটু বুঝায় বলতেন। আচ্ছা, আধুনিক বিজ্ঞান মনে সম্প্রতি করেন যেসব মনে করেন মনে করেন আমি এক জায়গায় লিখলাম আমার অনেক খাওয়া দাওয়া করলে আমার ক্ষুধা লাগে না। এটা কি ভাই একটা বৈজ্ঞানিক কথা? না, আমি যখন ঘুমায় থাকি তখন আমি চোখে কিছু দেখতে পাই না। তখন ওই স্বপ্ন দেখি মাঝে মাঝে, কিন্তু চোখে দেখতে পাই না। আমার সামনে দিয়ে কেউ হাইটা গেলে আমি দেখতে পাই না। এটা কি একটা বৈজ্ঞানিক কথা? আচ্ছা আচ্ছা, আহ এমন কিছু আয়াত আছে যেমন আমি আপনাকে মহাকাশের। যেটা জিজ্ঞেস করছি সেটার আগে উত্তরটা দেন। বৈজ্ঞানিক জিনিসটা কি সেটা আমরা আগে একটু ক্লিয়ার হয়ে নেই। মনে করেন আমি হচ্ছে গিয়ে মানে ৫ তলা থেকে লাফ দিয়ে নিচে পড়লাম। পা ভেঙে গেল। হ্যাঁ? এখন এটা আমি দেখে আমি জানলাম যে ৫ তলা থেকে লাফ মারলে পাটা ভেঙে যায়। আমি লিখলাম একটা কাগজে যে ৫ তলা থেকে যদি কেউ মানে টাপ করে লাফ মারে তাইলে তো হাড্ডি-গুড্ডি ভেঙে যাবে। পায়ের হাড্ডি ভেঙে যাবে। এটা কি ভাই কোন বৈজ্ঞানিক কথা? না, না, আমরা যে অবজারভেশন গুলা করি, যেগুলো আমরা খালি চোখে দেখি, সেগুলা যদি আমি কোথাও লিখি তাহলে কি সেগুলা বৈজ্ঞানিক কথা হয় কিনা? না, আমি যদি লিখি যে আমি সকালবেলা দেখতাছি সূর্য উঠতাছে আবার সন্ধ্যার সময় অস্ত যাচ্ছে। এটা কি ভাই কোন বৈজ্ঞানিক কথা? না। তাহলে বৈজ্ঞানিক কথা হতে হলে কি থাকতে হয়? কি সেই জিনিসটা থাকতে হয় যে জিনিসটা থাকলে আমরা সেই একটা কথাকে বৈজ্ঞানিক কথা বলতে পারি? এমন কিছু যা মানুষের উম সাধারণ জ্ঞান দিয়ে বোঝা যায় না। তথ্য না, প্রমাণ সেটা লাগে, পরীক্ষা সেটা না করতে সেটা হয়। না। বিজ্ঞান মানে হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা কিভাবে ঘটে সেইটার একটা ব্যাখ্যা। একটা আচ্ছা, প্রাকৃতিক ঘটনা কিভাবে ঘটে সেটার একটা যৌক্তিক ব্যাখ্যা, পরীক্ষালব্ধ ব্যাখ্যা। যেমন আমরা যদি বলি যে ২ টা আ একটা হালকা পাথর আর একটা ভারী পাথর ২ টাকে যদি আমরা একসাথে উপর থেকে ফেলে দিই, আর বা ধরেন যে আমরা যদি আ একটি পাখির পালক, হ্যাঁ, তুলা। পাখির পালক আর একটা পাথরকে যদি আমরা একসাথে ফেলে দিই তাহলে ২ টা আ বিজ্ঞানীরা বলতেছে ২ টা একই সাথে পড়বে। যদি কোনো জি, বায়ু ইয়া না সম্পর্কে। থাকে তাহলে, যদি ঘর্ষণটা না থাকে মানে বাতাসে যদি সেটা ইয়া না হয় তাহলে সেটা ২ টা যদি একই বায়ু প্রবাহ-টবাহ এগুলো যদি সব একরকম থাকে তাহলে ২ টা একই সাথে পড়বে। কিন্তু আমরা সাধারণভাবে ভাবতাম যে মনে হয় ভারী পাথরটা মনে হয় আগে পড়বে। কিন্তু জি, আসলে ২ টা একসাথে পড়বে। এই জিনিসটা যখন একজন মানুষ বলেছে এবং সেই জিনিসটাকে ব্যাখ্যা করেছে কেন এই ২ টা একই সাথে পড়বে, ওই যে মহাকর্ষ ত্বরণের কারণে সেটার উপর জি, এপ্লাই হবে। এই জিনিসটা যখন ব্যাখ্যা করেছে কেউ একজন, যখন এই জিনিসটা ব্যাখ্যা করেছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান। সেই ব্যাখ্যাটা হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান। ঠিক আছে? এই ঘটনাটা কেন ঘটতেছে সেটা যখন কেউ ব্যাখ্যা করবে সেই জিনিসটা হবে বিজ্ঞান। মনে করেন সূর্যগ্রহণ হচ্ছে। সূর্যগ্রহণ তো আমরা দেখতেছি খালি চোখে, তাই না? আমি বললাম এক জায়গায় লিখলাম যে সূর্যগ্রহণ হইতেছে। এটা তো কোনো বৈজ্ঞানিক কথা না, তাই না? না, সূর্যগ্রহণ কেন ঘটতেছে? মানে মাঝখানে চাঁদ চলে আসতেছে একটা সরল রেখায়, মাঝখানে চাঁদ চলে আসতেছে। এই চাঁদটা, সূর্যটার, পৃথিবীটা এটা একটা সরল রেখায় চলে আসলে তখন চাঁদের ছায়ার কারণে আমরা সূর্যকে একটা সময়ে দেখতে পাই না। এই ব্যাখ্যাটা যখন কেউ দিচ্ছে আমাদেরকে, বিজ্ঞান যখন এই ব্যাখ্যাটা দিচ্ছে, এই কারণে হচ্ছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, এই কারণে হচ্ছে, এই ব্যাখ্যাটা হচ্ছে বৈজ্ঞানিক কথা। কিন্তু সূর্যগ্রহণ হচ্ছে, এই কথাটা তো কোনো বৈজ্ঞানিক কথা না। সূর্যগ্রহণ হচ্ছে একটা অবজারভেশন যেটা আমরা স্বাভাবিকভাবে দেখি। বা ধরেন আমরা একটা আ ওষুধ খেলাম, প্যারাসিটামল খেলাম, আমার অসুখ ভালো হয়ে গেল। এটা তো কোনো বৈজ্ঞানিক কথা না। এটা হচ্ছে একটা আমরা অবজারভেশন থেকে যেটা পেয়েছি, অবজারভেশন থেকে যেটা জেনেছি সেটা। কিন্তু জি, প্যারাসিটামলটা কিভাবে শরীরে কাজ করছে, শরীরে কাজ করে কিভাবে আমার শরীরকে কিওর করতেছে বা আমার জ্বর ভালো করে দিচ্ছে, সেই ব্যাখ্যাটা যখন আমরা দেই, সেই ব্যাখ্যাটা হচ্ছে বৈজ্ঞানিক কথা। বিজ্ঞান জি, হচ্ছে সেই ব্যাখ্যাটা। প্রাকৃতিক কোনো ঘটনা কেন ঘটতেছে, কিভাবে ঘটতেছে, সেই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান। তাহলে কোরআনে কি, আপনি যদি বলেন কোরআনে কোনো বৈজ্ঞানিক কথা আছে, তাহলে তো কোরআনে সেটার ব্যাখ্যাটা থাকতে হবে। কোরআনে তো অবজারভেশন থাকলে সেটা তো একজন সেটা তো হাজার, হাজার গ্রন্থে আছে। হাজার, হাজার গ্রিসের হাজার, হাজার লোক হাজার, হাজার বই লিখছে, লাখ, লাখ বই লিখছে। ওগুলোর ভিতরে কিছু অবজারভেশনের সাথে মিলছে, কিছু অবজারভেশনের সাথে মিলে নাই। যেমন আমি যদি একটা পাথর নিয়ে পানিতে ফালায় দিই তাহলে সেটা পানিতে ডুবে যাবে। এই কথাটা তো বৈজ্ঞানিক কথা না। এই কথাটা একটা
জেনারেল অবজারভেশন। কিন্তু জি। পাথরটা কেন পানিতে ডুবে যাবে সেটা যদি আমি ব্যাখ্যা করি তখন সেটা হবে একটা বৈজ্ঞানিক। এটা কেন ডুববে? ডোবার কারণটা কি? বা ধরেন একটা লোহার খন্ড আমি পানিতে ছাড়লাম সেটা ডুবে গেল। কিন্তু সেই লোহার খন্ডটা দিয়ে যদি আমি একটা জাহাজ বানাই সেটা আবার ভেসে থাকতেছে। এটা কি অদ্ভুত একটা ঘটনা, হ্যাঁ? একই লোহা যখন লোহাটা একটা বল হিসেবে আমি পানিতে ফেলতেছি তখন সেটা পানিতে ডুবে যাচ্ছে। কিন্তু সেই একই লোহাটাকে যদি আমি একটা জাহাজ বানাই সেই লোহাটা দিয়ে জাহাজের মতো বা নৌকার মতো বানাই তাহলে সেটা আবার ভেসে থাকতেছে। এটা আমরা অবজার্ভ করতেছি, এটা আমরা দেখতেছি, নিজের চোখে দেখতেছি। এই দেখে যদি আমি এই জিনিসটাকে বলি এটা কোনো বৈজ্ঞানিক কথা না ভাই, এটা হচ্ছে একটা অবজারভেশন। কিন্তু জি। একটা লোহার বল কেন পানিতে ডুবে যাচ্ছে কিন্তু সেই একই লোহার তৈরি নৌকা কেন পানিতে ভেসে থাকতেছে এই জিনিসটা হচ্ছে এইটার যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান। তো এই রকমের বিজ্ঞান তো মানে যে কেউ যে কোনো জায়গা থেকে মানে আপনি যদি বলেন যে জেনারেল অবজারভেশন তাহলে তো যে কেউ যে কোনো বই থেকে এই জিনিসটা বের করতে পারে, কারণ অসংখ্য উপন্যাস আছে, অসংখ্য সাহিত্য আছে যেখানে যা মানুষ দেখছে সেটা সে লিখছে। সেটা তো তাতে তো সেটা বৈজ্ঞানিক কথা হয় না। বৈজ্ঞানিক কথা হবে তখন যখন সেই বইটার ভিতরে জিনিসটা ব্যাখ্যা থাকবে। যেমন নিউটন তার একটা বিরাট গ্রন্থ লিখছিল, সেটার ভিতরে সে অনেক কিছুর ব্যাখ্যা করছে যে পৃথিবীতে একটা আপেল গাছ থেকে নিচের দিকে কেন পড়ে এই জিনিসটা সে ব্যাখ্যা করছে। এই ব্যাখ্যাটা থাকার কারণে তার বইটা হচ্ছে একটা বৈজ্ঞানিক বিজ্ঞান বিষয়ক বই, বৈজ্ঞানিক ব্যাখ্যার বই। মানে হচ্ছে এই ঘটনাটা কেন, প্রাকৃতিক ঘটনাটা কেন ঘটতেছে সেটার ব্যাখ্যাটা যখন কেউ দেয় তখন সেটা যেমন ধরেন আপেক্ষিক তত্ত্ব, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, বা ধরেন স্টিফেন হকিং এর যে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই জিনিসটা ভিতরে সে ব্যাখ্যা করছে যে এই ঘটনাটা কিভাবে ঘটে, কিভাবে ঘটছে, মহাবিশ্বের এক্সপানশন কিভাবে হয়েছে। এই ব্যাখ্যা থাকার কারণে সেই জিনিসটা বৈজ্ঞানিক বই হয়েছে। কিন্তু কোরআনে কি এরকমের কোনো ব্যাখ্যা আছে যে প্রাকৃতিক ঘটনাটা কেন ঘটতেছে সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? আচ্ছা, আমি এরকমই প্রশ্ন ছিল আমার যে তখন ওই আয়াতগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার সাহাবীরা কিভাবে ব্যাখ্যা করেছেন এবং এভাবে এখন যেভাবে ব্যাখ্যা করা হয় বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে, এটা যদি একটু ক্লিয়ার করে দিতে যে এই আয়াতগুলোর তখন কি ব্যাখ্যা করা হয়েছে? তখন আমি কি 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 ব্যাখ্যা করা হয়েছে সেটা কি আপনি তাফসির গ্রন্থগুলো একটু পড়েছেন, পড়ে দেখেছেন যে সেই সময় সাহাবীরা কিভাবে জিনিসটাকে কোনো একটা মানে ধরেন একটা কিছু লেখা আছে। আচ্ছা, একটা উদাহরণ হিসেবে আপনি যদি আমাদেরকে বলেন যে কোন জি, জিনিসটা নিয়ে আচ্ছা। আমরা আলোচনা আমি করতে পারি তাহলে আমরা একটু প্রিসাইজলি আলোচনা করতে পারি। যেমন ধরেন আমি আপনাকে অপশন দিচ্ছি, যেমন ধরেন এই যে কোরআনে বলা আছে ২ সমুদ্রের পানি এক হয় না, মেশে না। তাই না? এখন অনেক মুমিন এটা দাবি করতেছে যে হ্যাঁ, কোরআনের ভিতরে বিজ্ঞান আছে। এই যে দেখো আমাকে কোরআনে লেখা আছে ২ সমুদ্রের পানি তো মেশে না। তাইলে তো এটা তো মিলা গেল। তাইলে তো আমরা কোরআন জিতা গেল। কোরআন তো মানে পায়ে গেল। এখন এই যে ২ সমুদ্রের পানি মেশে না এই আয়াতটা তো আপনি পড়ছেন, তাই না? জি, এটা নিয়ে কি আপনি কথা বলবেন? জি। আমি কথা আচ্ছা, বলব না, আপনি বলবেন। আমি তো বর্তমান যে তারা যে নদীর সঙ্গে কিংবা সমুদ্রের সঙ্গে তুলনা করে এটা মোটামুটি শুনছি। কিন্তু তখন মুহাম্মদ এটা তো এটা আপনি কি ব্যাখ্যা শুনছেন তো করছে? যে এই ধরনের কথাবার্তা এরা বলে, হুজুররা বলে, ওয়াজে-টোয়াজে এই ধরনের কথাবার্তা তো শুনছেন নাকি? জি। তখন এটার কি আ ব্যাখ্যা করা হয়েছে? তাফসীর গ্রন্থ যেহেতু আপনি পড়ছেন, আপনি যদি বলতেন তাইলে ভালো হইতো। আচ্ছা, আমরা আগে একটু দেখি যে এই বিষয়ে হুজুররা কি বলে, আগে এটা একটু শুনে নিই। বিজ্ঞানীরা নাকি গবেষণা করে বের করছে। এটা আমরা একটু শুনি আগে। মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনি, হ্যাঁ? শোনেন আগে। আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি। পানির মধ্যে কিছু আছে মিঠা পানি যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি যেটা মুখে তোলা যায় না, ঠিক কিনা? হাদা আযবুন ফুরাত ওয়া হাদা মিলহুন উজাজ। একটা লোনা পানি, একটা মিঠা পানি। দুই সাগরের পানি দুই দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। লোনা পানির সাগর মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না, ঠিক কি না? আচ্ছা, আমরা শুনলাম কোরআনে যেটা বলা আছে ২ মানে মিঠা পানি এবং লোনা পানি মেশে না। আচ্ছা ঠিক আছে, তাফসীর গ্রন্থ থেকে কোরআনের আয়াতটা আগে একটু দেখি যে এখানে কোরআনের আয়াতে কি বলা আছে। কোরআনে এই বিষয়ে ৩ টা আয়াত আছে। একটা হচ্ছে সূরা ফুরকানের ৫৩ নম্বর আয়াত এবং সূরা আর-রহমানের ১৯ এবং ২০ নম্বর আয়াত। এটার যদি আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি তাহলে এখানে যেটা পাওয়া যায়, তিনি ২ টি সাগরকে একসাথে প্রবাহিত করেছেন। একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট, এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় বা একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন। এবং জি, পরের আয়াতে সূরা রহমানের ১৯-২০ আয়াত যেটা আছে, তিনি ২ টি সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়। আরেকটা আয়াতে বলা আছে উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। এবার আমরা দেখি যে এটা তাফসীর গ্রন্থে কি লেখা আছে। এটা তো তাফসীরে কি বলা আছে আমরা একটু দেখি। ইবনে কাসিরের তাফসীর দেখতেছি। তাফসীর মানে কি আপনি জানেন তো, কনশাস এনার্জি ভাই? জি।
তাফসীর হচ্ছে ওই যে আর্লি যুগের যারা সালাফরা মানে সাহাবীরা মুহাম্মদ এবং তার সাহাবীরা এরা এই বিষয়ে কি বলেছেন সেগুলা এই যে ইবনে কাসিরের তাফসীরের ভিতরে মোটামুটি সেগুলো সব থাকে। তো এখানে আমরা দেখি যে সূরা ফুরকানের যে এখানে বলা হচ্ছে একটু পড়েন তো ভাই এখানে কি লেখা? আর তিনি উহা আম এখান থেকে পড়বো? আর তিনি উহাদের মাঝে অর্থাৎ লবণাক্ত সুমিষ্ট সাগর ও নদী যাত্রার মাঝে আবরণ ও মজবুত অন্তরায় সৃষ্টি করিয়াছেন। এটা? হ্যাঁ, হ্যাঁ, পড়েন। যেন একটির পানি অপরের সহিত মিশ্রিত না মিশ্রিত না হইতে পারে। হইতে পারে। আচ্ছা। যেমন আহ ইরশাদ হইয়াছে, হ্যাঁ, আল্লাহ পড়েন। তাআলা ২ টি পড়েন। আল্লাহ তাআলা ২ টি সম্মিলিত সাগরকে প্রবাহিত করিয়াছেন। উহাদের মাঝে রহিয়াছে একটি প্রতিবন্ধক, যেন উহারা পরস্পরে তাহাদের স্বীয় সীমা অতিক্রম না করে। লালটুক পড়ে যান। নাকি সেই মহান সত্তা যিনি জমিনকে আবাসস্থল করিয়াছেন এবং উহার মাঝে নদী-নালা সৃষ্টি করিয়াছেন, উহার উপর পাহাড়ও প্রতিষ্ঠিত করিয়াছেন, আর ২ সমুদ্রের মাঝে অন্তরায় সৃষ্টি করিয়াছেন। আচ্ছা, খুবই ভালো পড়েছেন। ঠিক আছে, এবার দেখি ওই যে ওই সূরা আর-রহমানের আয়াতটা দেখি এখানে কে ইবনে আব্বাস কি বলেছেন দেখি। ইবনে আব্বাস হচ্ছে মুহাম্মদের মানে খুবই আত্মীয় এবং ঘনিষ্ঠ সাহাবী। সবচাইতে বড় আ মুফাসসির মানে কোরআনের ব্যাখ্যাকারক হচ্ছে ইবনে আব্বাস। ইবনে আব্বাস কি বলেছে একটু পড়েন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়াতে অর্থাৎ প্রবাহিত করিয়াছেন। এর ব্যাখ্যায় ইবনে যায়েদ রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা ২ দরিয়ার মধ্যে অন্তরাল সৃষ্টি করিয়া একটির সহিত আরেকটির মিলিত হওয়ার পথ বন্ধ করিয়া দিয়াছেন। তারপরে ২ সমুদ্র দ্বারা উদ্দেশ্য হইল ২ সমুদ্র দ্বারা উদ্দেশ্য হইল মিঠা পানির সমুদ্র ও লবণাক্ত পানির সমুদ্র। এই ২ সমুদ্র পাশাপাশি প্রবহমান হওয়া সত্ত্বেও একটির লবণাক্ত পানি অপরটির মিঠা পানির সহিত মিশিয়া বা মিঠা পানি লবণাক্ত পানির সহিত মিশিয়া একটি অপরটির স্বাদ বিনষ্ট করিতে পারে না। ২ এর মধ্যে রহিয়াছে এমন একটি অন্তরাল যাহা কেউই অতিক্রম করিতে পারে না। প্রত্যেকেই আচ্ছা। আপন, আপন সীমানায় প্রবাহিত। আচ্ছা, আমরা কোরআনের দাবিটা মোটামুটি শুনলাম যে কোরআনে বলা আছে যে মিঠা পানি এবং লবণাক্ত পানি কখনো মিশ্রিত হইতে পারে না। আল্লাহ পাক এই ২ টার মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দিছে, যে দেয়ালটা একজন আরেকজনকে অতিক্রম করতে পারে না। মানে মিশ্রিত হইতে পারে না। এটিই তো কোরআনে জি, বলা এবং তাফসীরে বলা এবং হুজুরের মুখে আমরা শুনলাম এই জিনিসটাই কোরআনের দাবি। এখন আপনি আমাদেরকে একটু বলেন তো যে বাংলাদেশের ম্যাপটা তো আপনি দেখছেন, তাই না ভাই? জি। বাংলাদেশের ম্যাপে কি আপনি দেখছেন যে যে মানে নদীগুলা থেকে পানি সমুদ্রে গিয়ে পড়ে? সমুদ্রে গিয়ে মোহনায় যখন যায় তখন সমুদ্রে গিয়ে পড়ার সময় আ পানি কি মিশ্রিত হয় নাকি মিশ্রিত হয় না? যদি আমি এটা ভালো জানি না। তবে যদি ২ টার ঘনত্বের পার্থক্য থাকে তাইলে মিশ্রিত হবে না। ঘনত্বের পার্থক্য থাকলে অবশ্যই মিশ্রিত হবে, কিন্তু একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই মিশ্রিত হবে। মিশ্রিত হবে না এইটা তো কোনোভাবেই সম্ভব না। এইটা কোনোভাবেই সম্ভব না যে মিশ্রিত হবে না। আ ২ টা আচ্ছা। আমি আচ্ছা, একটা ব্যাখ্যা দেখছিলাম যে না ভিন্ন আমরা ঘনত্ব আমরা ChatGPT, Gemini এগুলাকেও জিজ্ঞেস করব। ভেরিফাই করে নিব আমাদের তথ্যটা। আমরা মানে যেমন মুখের প্রবাল কথা গ্রাফে এস্টুয়ারি। মুখের কথা তো বলব না। ওইটা দিয়ে পরীক্ষাও করে নিব। যদি ২ টার ঘনত্ব ভিন্ন থাকে, লবণের পরিমাণ ভিন্ন থাকে তাহলে সময় একটু বেশি লাগতে পারে। কিন্তু কোন নদী-নালার ভিতরে কখনো এরকম কিছু নাই। হাজার লিটার পানি প্রতিদিন সমুদ্রে গিয়ে পড়তেছে এবং সেই সমুদ্রের পানিতে পড়ে সেই পানিগুলা লবণাক্ত পানিতে পরিণত হইতেছে। এবং জোয়ার ভাটার সময় যেটা হইতেছে, জোয়ার ভাটার সময় সমুদ্রের যে লবণাক্ত পানি যখন আ জোয়ার হয় তখন লবণাক্ত পানিটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঢুকে পড়ে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঢুকে পড়ে তখন আ নদীর পানি তখন লবণাক্ত হয়ে যায়। এইটা বাংলাদেশে খুবই কমন। এটা এবং সুন্দরবন যেই জায়গাটা আছে, আমাদের যে সুন্দরবন, সেই আমি আপনাকে ম্যাপটা একটু বের করে দেখাচ্ছি। যে সুন্দরবন যে জায়গাটা আছে, সেই সুন্দরবনের অনেকগুলা গাছ আছে এরকম, যে গাছগুলা হচ্ছে এমন যে এই লবণাক্ত এবং মিঠা পানি ২ টার মিশ্রিত যেই পানিটা, সেই পানিটা দিয়ে ওদের ওই গাছগুলা বেঁচে থাকে। মানে ওই গাছটার জীবন ধারণের জন্য এই আ দাঁড়ান আমি আরেকটা শেয়ার দিচ্ছি। একটু জি, একদম বড় করে দিলাম। এই যে নদীগুলা থেকে যে মিঠা পানিগুলা গিয়ে সমুদ্রে গিয়ে মিশতেছে, জি। মেশার কারণে ২ টা মিক্স হয়ে যাচ্ছে। এইজন্য আর আমরা ট্র্যাক করতে পারতেছি না। কিন্তু যদি এরকম হইতো যে এটা মিশ্রিত হয় না, তাহলে তো হাজার বছর ধরে এই যেই পরিমাণ পানি এখানে আসছে, এই পানিগুলা কি করত? পানিগুলা আচ্ছা দাঁড়ান, এই এড দিতেছে অনেক। ওভারফ্লো হয়ে যাইত জমিনে, মানে স্থলভাগে ছড়িয়ে পড়ত। না, বন্যার সৃষ্টি পানির হতো। এই যে বঙ্গোপসাগরটা পুরাটা হয়ে যেত। বঙ্গোপসাগরটা পুরা আ মিঠা পানির পরিণত হইতো। তাই না ভাই? পুরা বঙ্গোপসাগরটা মিঠা পানিতে পরিণত হইতো না এতদিনে? বঙ্গোপসাগরের পানি যেহেতু লবণাক্ত, মিঠা পানি তো ওইটার সঙ্গে মেশার কথা না। কোরআন অনুসারে তো মেশার কথা না, তাই না? জি।
তাহলে এই যে নদী থেকে যে পানিগুলা মিঠা পানিগুলা আসতেছে সেই পানিটা তো লবণাক্ত পানিকে ঠেইলা তার জায়গাটা দখল করে ফেলতো। হ্যাঁ, তাই না? তাহলে তো অথবা বঙ্গোপসাগরের যে বন্যার সৃষ্টি হতো লবণাক্ততা আমাদের। সেটা তো এখন আমরা দেখতে পাইতাম না। জি, তাহলে তো এইরকম তো আমরা কিছু দেখতেছি না। আমরা তো দেখতেছি যে যখন জোয়ার হয় তখন বরঞ্চ সমুদ্রের পানি আবার নদীর ভিতরে ঢুকে যায়। এই যে মানে এই খুলনা থেকে শুরু করে এই পটুয়াখালী এই অঞ্চলগুলার মাটিগুলা লবণাক্ত মাটি। এটা আপনি জানেন যে ওই মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলার মাটিগুলা লবণাক্ত মাটি, ওখানে ফসল ভালো হয় না? জি, জি। ওখানকার আচ্ছা, পানিও লবণাক্ত। ওখানকার পানিও খানিকটা লবণাক্ত। একেবারে সমুদ্রের পানির মতো লবণাক্ত না, কিন্তু খানিকটা লবণাক্ত। যত আপনি সমুদ্রের দিকে যাবেন তত পানির ভিতরে লবণাক্ততার পরিমাণটা বাড়তে থাকবে। তাহলে তো মিশ্রিত তো হইতেছে। মিশ্রিত না হইলে আপনি যত সমুদ্রের দিকে যাচ্ছেন তত পানি লবণাক্ত হচ্ছে। এটা কিভাবে সম্ভব? হুম, একটু উত্তরটা দেন কিন্তু ভাই। কিছু তো এক্সেপশন আছে। বাস্তবে আছে অবশ্য। না, কোনো এক্ষেত্রে এক্সেপশন কি নেই। হচ্ছে? কোনো এক্সেপশন নাই। নাসা থেকে এই ভিডিওটা আমি নাসা থেকে নিয়েছি। এটা হচ্ছে নাসার একটা অফিসিয়াল ভিডিও। এই যে উপরে বাম দিকে দেখতে পাবেন আপনি নাসার একটা লোগো আছে। নাসার লোগোটা দেখা যাচ্ছে বাম দিকে? জি, নাসা যেটা করেছে পৃথিবীর সমুদ্রগুলাতে ছোট 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 কিছু রোবট, একদম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রোবটের মতো সেগুলা ফেলে দিচ্ছে। সেগুলা হচ্ছে জিপিএস সিগন্যাল পাঠায় স্যাটেলাইটে। অত্যন্ত ক্ষুদ্র এগুলা। এগুলার কাজ হচ্ছে জিপিএস সিগন্যাল পাঠানো, যে সে এখন কোন জায়গাটাতে আছে সেটা যেন উপর থেকে ট্র্যাক করা যায়। নাসা এরকম অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র কণা সমুদ্রের ভিতরে ছেড়ে দিচ্ছে, এবং এই ক্ষুদ্র কণাগুলা এখন সারা পৃথিবীর বিভিন্ন সমুদ্রে এখনো ঘুরে বেড়াচ্ছে। আমি এই ভিডিওটা অন করতেছি, আপনি একটু দেখেন যে এইটা হচ্ছে নাসা এখন উপর থেকে দেখতেছে যে সমুদ্রের স্রোত কোথা থেকে কোথায় যাচ্ছে, সেটা এখন নাসা খুব সুন্দরভাবে ট্র্যাক করতে পারতেছে। নাসা যে ক্ষুদ্র কণাগুলা দিচ্ছে সেগুলা হচ্ছে মানে উপর থেকে যে স্যাটেলাইট থেকে যে ভিডিওটা ধারণ করা হয়েছে সেটা হচ্ছে ওই ক্ষুদ্র কণাগুলা কোথা থেকে কোথায় যাচ্ছে সেটার ট্র্যাকিং। এটা হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম। দেখেন পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলা একটা আরেকটার সাথে মিশ্রিত হচ্ছে, একটা আরেকটার সাথে ফ্লো করতেছে, বায়ু প্রবাহের সাথে সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এবং কোনো জায়গায় এমন কোনো দেয়াল এখন পর্যন্ত পাওয়া যায় নাই যেখানে তারা মিশ্রিত হইতেছে না। সমস্ত জায়গাতে এটা মিশ্রিত হচ্ছে। এখন আপনি বলেন যে এটা মিশ্রিত হচ্ছে না, এই ধরনের উদ্ভট বাকওয়াজ, এটা আপনি কিভাবে প্রুভ করবেন? আপনি বলতে চাচ্ছেন যে এমন কোন জায়গা নাই যেখানে এমন অন্তরায়ের মতো মনে হয় যে ২ টা সমুদ্রের পানি কিংবা থাকা সম্ভব না। উম আমি সে অবশ্যই বলে সময় দিয়েছি যে যদি ঘনত্ব ডিফারেন্স থাকে তাহলে মিশতে কিছুটা সময় লাগবে, অবশ্যই সময় লাগতে পারে। যেকোনো ধরনের পানি, দুইটা পানি যদি একটার ভিতরে চিনি রাখেন, একটার ভিতরে যদি আপনি মানে নরমাল পানি রাখেন, ২ টাকে যদি মিশ্রিত করেন তাহলে একটু সময় লাগতে পারে, কিন্তু একটা সময় সেটা মিশ্রিত হয়ে যাবে। পৃথিবীর এমন কোন আল্লাহর বাপও নাই যে এই ২ টা ঠেকাতে পারবে। আল্লাহর বাপেও আচ্ছা, এটা ঠেকাতে পারবে না। উদাহরণ হিসেবে প্রবাল প্রাচীরকে কি প্রবাল প্রাচীরটা কি? এটা যদি ব্যাখ্যা করতেন। প্রবাল প্রাচীরের সাথে এই জিনিসের কোনো সম্পর্ক নাই ভাই। প্রবাল প্রাচীর ভিন্ন জিনিস। ঠিক আছে, এবার আমরা একটু ইসে দেখি, জেমিনিকে জিজ্ঞেস করে দেখি যে এই বিষয়ে জেমিনি কি বলে। আ আমি তো এমন একটা ভিডিও দেখছি যে সমুদ্রের পানি হয়তো ২ টা সমুদ্রের পানি একসঙ্গে মিশতেছে না। সম্ভবত এরকম আপনি প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর। এরকম আপনি দেখতেই পারেন, কিন্তু মানে এই ধরনের ভিডিও আপনি দেখতেই পারেন। কিন্তু এইটা কখনো সম্ভব না যে মিশ্রিত হবে না, মাঝখানে একটা দেয়াল আছে। আমি জেমিনিকে জিজ্ঞেস করি যে এই লেখাটি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করো এবং এর সত্যতা যাচাই করো। তারপর আমি আমার লেখাটা লিঙ্ক দিচ্ছি। আমি থিংকিং মোড অন করে দিই। তারপর আমি আবারও জিজ্ঞেস করব যে মানে মিশ্রিত হয় নাকি মিশ্রিত হয় না। আবারও জিজ্ঞেস করব। প্রথমে এই লেখাটা তাকে বিশ্লেষণ করতে বলি। দেখি সে কি বলে। আচ্ছা, এখানে বলতেছে যে ভাই একটু পড়েন তো এখানে কি বললো, জেমিনি কি বললো। আমি না হয় নাই পড়লাম, আপনি পড়েন। সংশয়.com ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধনটি বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করলে দেখা যায় যে এতে উপস্থিত যুক্তিগুলো আধুনিক সমুদ্রবিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। নিচে লেখাটির সত্যতা এবং পেছনে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করা হলো। হ্যাঁ, পড়েন। আ অবিদ আচ্ছা, কোন পর্যন্ত পড়ছি? এই লেখাটি এই যে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা এবং সত্যতা যাচাই করা। এক অবৈধ দেয়াল বা পার্থক্য প্রাচীর।
হ্যাঁ, নিবন্ধের দাবি, কোরআনে বর্ণিত ২ সমুদ্রের মাঝে কোনো দুর্ভেদ্য দেয়াল নেই। পানি অবশ্যই মিশ্রিত হয়। বৈজ্ঞানিক সত্যতা। সমুদ্র বিজ্ঞানের ভাষায় একে ওশানিক প্রন বা হ্যালোক্লাইন বলা হয়। যখন ভিন্ন লবণাক্ততা, তাপমাত্রা বা ঘনত্বের দুটি পানির আধার যেমন ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর অথবা নদীর স্বাদুপানি ও সমুদ্রের লোনা পানি মিলিত হয়, তখন তাদের মধ্যে একটি দৃশ্যমান সীমানা তৈরি হয়। জি, এটাই বলতেছিলাম যে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানি। আচ্ছা, একটা সীমানা তৈরি হয়। জি, তারপর? বিজ্ঞান অনুসারে ঘনত্বের পার্থক্য, পানির ঘনত্ব ও লবণাক্ততার পার্থক্যের কারণে এক ধরনের স্থিতিশীলতা তৈরি হয়, যা তৎক্ষণাৎ মিশ্রণে বাধা দেয়। মিশ্রণ ঘটে। এই সীমানা কোনো স্থায়ী দেয়াল নয়, ব্যাপন আভ্যন্তরীণ তরঙ্গ এবং জোয়ার-ভাটার কারণে পানি এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয় এবং সময়ের সাথে, সাথে মিশে যায়। অর্থাৎ পানি মিশ্রিত হয় না, এই দাবিটি বৈজ্ঞানিক দৃষ্টিতে ভুল। ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের উদাহরণ। নিবন্ধের দাবি, জিব্রাল্টার প্রণালীতে ২ সমুদ্রের পানি মিশ্রিত হয় এবং এদের মধ্যে কোনো স্থায়ী বিভাজন নেই। বৈজ্ঞানিক সত্যতা। জিব্রাল্টার প্রণালীতে আটলান্টিক মহাসাগরের হালকা পানি উপর দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করে এবং ভূমধ্যসাগরের অধিক লবণাক্ত ভারী পানি নিচ দিয়ে আটলান্টিক মহাসাগরে বেরিয়ে যায়। এই আসা-যাওয়ার পথে তারা ব্যাপকভাবে মিশ্রিত হয়। এই পানির প্রবাহকে বলা হয় মেডিটেরিয়ান আউটফ্লো ওয়াটার। নাসা বা অন্য কোনো বৈজ্ঞানিক সংস্থা কখনোই বলেনি যে এই পানি কোনো অলৌকিক কারণে একে অপরের সাথে মিশে না। আচ্ছা। এখানে তো বলা আছে তারা ব্যাপকভাবে মিশ্রিত হয় নাকি? জি। আচ্ছা, ঠিক আছে। এবার আরো দেখি, আরেকটু উদাহরণ দেখি আরেকটু পরেন। উপরে ওঠান। ২ নাম্বারটা আরেকবার। আচ্ছা, ২ নম্বরটা আরেকবার পড়েন। আর উপরে উঠবো? জিব্রাল্টার প্রণালীতে আটলান্টিক মহাসাগরের হালকা পানি উপর দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করে এবং আচ্ছা, আচ্ছা। এটা ঘনত্বের কারণে যেটা হালকা সেটা উপর দিয়ে প্রবাহিত হয় এবং যেটার ঘনত্ব বেশি সেটা নিচ দিয়ে নিচে দিয়ে প্রবাহিত প্রবাহিত হয়। হয়। হ্যাঁ, যেটা কিন্তু লবণ উপর বেশি, থেকে অধিক দেখে মনে হয় লবণাক্ত। যে একটা আরেকটার সঙ্গে মিশছে না। হ্যাঁ, যারা ওই যে নৌকা-টোকা চালায় তারা বহু হাজার, হাজার বছর আগে থেকে এই জিনিসটা দেখছে। দেখে তারা ভাবছে যে ২ টা পানি মেশে না। কিন্তু আসলে অবশ্যই তারা মেশে। তাদের একটু জি, সময় লাগে মিশতে, কিন্তু অবশ্যই তারা মেশে। না জি, মিশা আল্লাহর বাপেরও সাধ্য নাই এই ২ টারে আটকায় রাখে মিশানো। আল্লাহ যে কইছে জি, দেয়াল তৈরি করে দেয় অভেদ্য দেয়াল। অভেদ্য দেয়াল মানে সেটা কখনো ভেদ করা যায় না। অভেদ্য শব্দের মানেই হচ্ছে যেটা কখনো ভেদ করা যায় না। কিন্তু এই যে জেনারেল অবজারভেশন হাজার, হাজার বছর আগের নাবিকেরা দেখেছিল, সেই হাজার, হাজার বছর আগের নাবিকদের জেনারেল অবজারভেশনটা কোরআনের ভেতরে আছে। এই জেনারেল অবজারভেশনটা সত্য না। আগেকার কালের মানুষ আচ্ছা। এটা ভাবতো। ভাবতো বটে যে এই পানি মেশে না, কিন্তু সেটা আসলে বৈজ্ঞানিকভাবে মোটেও সত্য না। তারা একে অপরের সাথে আচ্ছা, এবার আলাস্কা উপসাগর এবং এখানে দেখেন, এখানে বলা হচ্ছে নিবন্ধের দাবি ভিডিও বা ছবিতে ভিডিও যে ভিন্ন ছবিতে রঙের। যে হ্যাঁ, পড়েন। পানি দেখা যায় তা মূলত হিমবাহের গলা পানি, স্বাদু পানি ও সমুদ্রের লোনা পানির মিলনস্থল। বৈজ্ঞানিক সত্যতা। আপনি ইন্টারনেটে যে ছবিগুলো দেখেন যেখানে নীল ও ঘোলা পানি আলাদা দেখা যায় সেগুলো আসলে স্টোরাইন ফ্রন্টস। এটার মানে কি? এই এস্টুরাইন ফ্রন্ট এটার মানে ভাই আমিও জানি না ভাই। বলেন, পড়েন হিমবাহ আপনি। থেকে আসা পানিতে প্রচুর খনিজ ও পলি থাকে, যার ফলে রঙের ও ঘনত্বের পার্থক্য স্পষ্টভাবে ফুটে ওঠে। এই পানীয় দীর্ঘ সময় ধরে একে অপরের সাথে মিশে যায়। এটি কোনো চিরস্থায়ী বিভাজন নয়। ও আচ্ছা। প্রাচীন মানুষের পর্যবেক্ষণ বনাম বিজ্ঞান। এবার পড়েন এখান থেকে। প্রাচীনকালে মানুষ তাদের চক্ষুষ পর্যবেক্ষণ থেকে মনে করত যে পানি মিশছে না, যা বর্তমানে বিজ্ঞানের মাধ্যমে ভুল প্রমাণিত হয়েছে। বৈজ্ঞানিক সত্যতা। প্রাচীন নাবিকরা নদীর মোহনায় বা সমুদ্রের বিশেষ স্থানে পানির রঙের পার্থক্য দেখে সহজেই এ ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারতেন। কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে পানির অণুগুলো নিরন্তর একে অপরের মধ্যে মিশছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডায়নামিক ইন্টারফেস। এটি কোনো অবাধ্য দেয়াল নয়, বরং একটি মিশ্রণ অঞ্চল। জি। মিক্সিং জোন। আচ্ছা, উপসংহার পড়েন। উপসংহার ও সত্যতা যাচাই। নিবন্ধটিতে বৈজ্ঞানিক তথ্যের কোনো বিকৃতি নেই। সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠিত নীতিগুলো যেমন ঘনত্বের পার্থক্য, লবণাক্ততা ও পানির মিশ্রণ প্রক্রিয়া এতে সঠিকভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার সারসংক্ষেপ পড়েন ভাই। সত্যতা। নিবন্ধটি বৈজ্ঞানিকভাবে সঠিক। যুক্তি, পানি চিরস্থায়ীভাবে আলাদা থাকে এ ধরনের একটি চাক্ষুষ বিভ্রম। প্রকৃতপক্ষে ভিন্ন প্রকৃতির পানি আধারগুলো একটি ধীর প্রক্রিয়ায় একে অপরের সাথে মিশ্রিত হয়। বারজাক বা দেয়াল বলতে যদি কোনো দুর্ভেদ্য বা অলৌকিক প্রাচীর বোঝানো হয়, তবে বিজ্ঞানে তার কোনো অস্তিত্ব নেই। এটি মূলত তরল পদার্থের ভৌত ধর্মের ফলাফল। আচ্ছা, এই মিশ্রিত আচ্ছা। হতে যে টাইমটা লাগে এটা কি অনেক সময় লাগে? কয়েক আ বছর কিংবা এটা না কয়েক বছর লাগে না। এটা একেক মানে পরিমাণ পানির ইসের উপর নির্ভর করে। পানির পরিমাণটা কিরকম এবং লবণাক্ততার পরিমাণটা কিরকম। কিন্তু এটা কয়েক বছর লাগে না। একটু সময় লাগতে পারে। কিন্তু এটা যদি বিপুল পরিমাণ পানি হয় তাহলে তো সময় আরো বেশি লাগবে। লবণাক্ততার যদি পার্থক্যটা বিপুল হয় তাহলে একটু সময় বেশি লাগবে। কিন্তু
এইটা সারা পুরা পৃথিবীর পানি আসলে একটা পানি, হ্যাঁ? সাগর হচ্ছে আসলে একটা। আমরা ওগুলাকে নাম দিচ্ছি আলাদা, আলাদা ভাবে। যাই হোক, কিন্তু কোরআনে কিন্তু এই দাবিটা নাই। আপনি যেটা বলতেছেন যে, যে বেশি সময় নাকি কম সময়, সেই দাবিটা কিন্তু কোরআনে কিন্তু সেটা নাই। কোরআনে কিন্তু খুব স্ট্রেইট কাট একটা কথা বলে দেয়া আছে যে, মেশে না, দুর্ভেদ্য দেয়াল আছে। আমরা আবারও একটু দেখি কোরআনের আয়াতগুলো আমরা একটু দেখি। অনতিক্রম্য বিভক্তি প্রাচীর। দেখা যাচ্ছে অনতিক্রম্য মানে কি ভাই? অতিক্রম করা অসম্ভব। অসম্ভব, ইয়েস। এবং এটা তাফসীরে আমরা দেখব, আবারও দেখব। এই যে মাঝখানে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। এখানে যারা তারা অতিক্রম করতে পারে না তার মানে তো তারা কখনোই অতিক্রম করতে পারবে না, তাই না? না। আচ্ছা, আপনি যেহেতু তাফসীরে কি লেখা ছিল সেটা এতক্ষণে ভুলে গেছেন। আবারও একটু আমরা তাফসীরটা দেখি। এই তাফসীরে দেখেন, তারা আবার মাঝে লবণাক্ত সুপেয় পানি অন্তরায় সৃষ্টি করেছেন যেন একটির পানি অপরটির সহিত মিশ্রিত না হইতে পারে। আল্লাহ তাআলা দুটি সম্মিলিত সাগরকে প্রবাহিত করেছেন, ওদের মাঝে রয়েছে এক প্রতিবন্ধক যেন উহারা পরস্পরে তাহাদের স্বীয় সীমা অতিক্রম না করে। ইত্যাদি, ইত্যাদি। ২ সমুদ্রের মাঝে অন্তরায় সৃষ্টি করিয়াছেন। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে ইবনে আব্বাস কি বলছে শুনি। ইবনে আব্বাসের ব্যাখ্যায় বলেন প্রবাহিত করিয়াছেন, এবং যায়েদ বলেন আল্লাহ তাআলা ২ দরিয়ার মাঝে অন্তরাল সৃষ্টি করিয়া একটির সাথে অপরটির মিলিত হওয়ার পথ বন্ধ করিয়া দিয়াছেন। মিলিত হওয়ার পথ বন্ধ করিয়া দিয়াছেন। ২ সমুদ্র দ্বারা উদ্দেশ্য হলো এটা। ২ এর মধ্যে রহিয়াছে এমন একটি অন্তরাল যাহা কেহই অতিক্রম করিতে পারে না। প্রত্যেকে আপন সীমানায় প্রবাহিত, আপন সীমানায় প্রবাহিত। ভাই তাফসীরে যেটা বলা আছে, আমরা কোরআনের আয়াতে যেটা বলা আছে, তাফসীরে যেটা বলা আছে এবং হুজুররা যেটা বুঝেছে। আচ্ছা, আরো একটা উক্তি পড়ি। দেখেন, অর্থাৎ ২ দরিয়ার মাঝে আল্লাহ তাআলা এমন একটি অন্তরাল বা অনতিক্রম্য ব্যবধান সৃষ্টি করিয়াছেন যাহার ফলে একটির পানি অপরটির সহিত মিশিয়া কেহ কাহারও গুণাগুণ নষ্ট করিতে না পারে। ২ সমুদ্র দ্বারা আকাশ ও জমিনের ২ সমুদ্র নয়, বরং পৃথিবীর সুমিষ্ট ও লোনা পানিযুক্ত ২ প্রবাহমান ২ সমুদ্র উদ্দেশ্য। এবং তাফসীরে মাঝারিতে কি বলা আছে দেখি একটু। আ প্রথমেই বলা হয়েছে তিনি ২ দরিয়াকে প্রবাহিত করেছেন। একটির পানি মিষ্ট সুপে, অপরটির পানি লোনা। আ এর মাঝখানে তিনি রেখেছেন এক অন্তরায়, এক অনতিক্রম্য ব্যবধান। এখানে মারাজাল বাহরাইনি বলে বোঝানো হয়েছে ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন ২ সমুদ্রের সম্মিলিত প্রবাহমানতাকে। এরকম সম্মিলনের কারণে ২ সমুদ্রের একাকার হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। কারণ পাশাপাশি প্রবাহিত হওয়া সত্ত্বেও এই ২ সমুদ্রের স্রোতের আপন, আপন বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখাই আল্লাহ তাআলার অভিপ্রায়। আর তার চির অমুখাপেক্ষী অভিপ্রায়ের ব্যত্যয় কদাচ ঘটে না। এখানে নিচে বলা আছে ফুরাতুন অর্থ পিপাসা নিবারণকারী, সুপিয়া উজাজুন অর্থ পিপাসা বর্ধক, হিজরাম মাহজরা অর্থ অনতিক্রম্য ব্যবধান। বাইজাবি লিখেছেন আলোচ্য আয়াতে অনতিক্রম্য ব্যবধান এমন যে বাইরে থেকে কেউ প্রবেশ করে সমুদ্র অভ্যন্তরকে চিরে দিয়েছে। এভাবে প্রবাহমান পাশাপাশি বহুদূর বিস্তৃত হয়েছে যুগল সমুদ্র। দুটোর পানি দুরকম। একটির আস্বাদ অপরটির আস্বাদকে এতটুকুও প্রভাবিত করতে পারে না। কোন আলেম বলেছেন সুপেয় পানির দরিয়া দ্বারা বোঝানো হয়েছে নীল, ফোরাত ইত্যাদি মিঠা পানির নদীকে। আর ইত্যাদিকে অনতিক্রম ব্যবধান বলে বোঝানো হয়েছে তাদের নদী এবং সমুদ্রের মাঝে অবস্থিত দোয়াব অঞ্চলকে। এবং আমরা আবারও এই জিনিসটা একটু দেখে নিই, মিজানুর রহমান আজহারী কি বলে শুনি। আবার আল্লাহ বললেন পানির মধ্যে আমি অনেক ক্যাটাগরি করেছি। পানির মধ্যে কিছু আছে মিঠা পানি, যেটা খেলে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। আবার পানির মধ্যে কিছু আছে লোনা পানি, যেটা মুখে তোলা যায় না, ঠিক কিনা? হাদা আযবুন ফুরাত, একটা লোনা পানি, একটা মিঠা পানি। ২ সাগরের পানি ২ দিক দিয়ে বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে দিল কে? মারজান ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। লোনা পানির সাগর, মিঠা পানির সাগর বয়ে যায়, মাঝখানে অদৃশ্য দেয়াল, একটা পানি আরেকটার সাথে মিশে না, ঠিক কিনা? আচ্ছা, কনসিয়াস এনার্জি, আপনি কি পুরা জিনিসটা এবার দেখতে পেয়েছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন? জি, জি। এটা জি, কোরআনে তাহলে ভুল লেখা আছে আমি যেটা কোরআনে যেটা লেখা আছে সেটা কি সঠিক লেখা, বৈজ্ঞানিকভাবে সঠিক লেখা আছে নাকি ভুল লেখা আছে? একে তো ভুল কোরআনে লেখা কোনো আছে। ব্যাখ্যা কোরআনে কোনো ব্যাখ্যা কিছু দেয়া নাই। যেহেতু ব্যাখ্যা নাই সেহেতু এটা বৈজ্ঞানিক না। কিন্তু অবজারভেশন হিসেবে যদি কোরআনটাকে ধরি তাহলেও তো সেই অবজারভেশনটা বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত নাকি? জি। আমি আপনাকে প্রত্যেকটা জিনিস বের করে দেখাইলাম। এখন তো আপনি আমাদেরকে বলেন যে এই জিনিসটা আ কোরআনে যদি একটা আয়াতে যদি ভুল বের করা যায় তাহলে তো কোরআন মিথ্যা হয়ে যায়, তাই না? কারণ কোরআনে তো বাই ডেফিনিশন কোরআনের ভিতরে কোনো ভুল থাকতে পারে না।